আমি ঝটকা মেরে আমি রেল লাইন ধরে দক্ষিণ দিকে দৌড়চ্ছিলাম, আমাকে আবার ধরে ফেলে রড দিয়ে বাড়ি মারার সাথে সাথে আমার তো মাথা ফেটে গেল। ততক্ষণে বলছে ট্যাক্সিওয়ালাকে বলছে টাকা নিয়ে নাও, তো আমরা সবাই টাকা দিয়ে দিলাম। তখন আমাদের টেনে হেসড়ে নামিয়ে নিল। শচীন সেন এমএলএ ছিল, তারই আমলে তো হয়েছে। সেই মেন অর্গানাইজার সেই, এটা তো তখন বহুল প্রচারিত। তবে পার্টির ভয়ে তো কেউ কথা বলতো না। না, এদের নামিয়ে বলতে গাই সব নিয়ে চল পার্টি অফিসে। আমি বললাম ভাই সামনে থানা আছে, তুমি এদের পার্টি শুনে নেবে না, তুমি থানায় চলে দিয়ে দাও। থানায় দাও বলে কিসের থানাটা না, রাস্তায় ফেলে আমাদের সব জিনিসপত্র ফেলে দিয়ে আর আমাদের মেরেছিল মনে হচ্ছে। Pre-planned, cold-blooded murder. I'm using a pre-planned, cold-blooded murder with the blessing from the top. না, পুলিশ আমার কাছে কিছু স্টেটমেন্ট নেয়নি, শুধু নাম ধাম জিজ্ঞাসা করেছে আর কিছু। এপ্রিল 1982। 17 জন গেরুয়াধারী সাধু সন্ন্যাসিনীকে জীবন্ত পুড়িয়ে মারা হল প্রকাশ্যে দিনের আলোয়, কলকাতা শহরের বুকে কয়েক হাজার মানুষের সামনে। বিকৃতির কদর্যতায় স্তম্ভিত হয় মানবতা, হতবাক হয়েছিল দুনিয়ার মানুষ। মানে এটা তো একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের পর্যায়ে পড়ে। বিজন সেতুর উপরে যে ঘটনাটা ঘটেছে, পূর্ব ভারত তো বটেই, বোধহয় সমগ্র ভারতে এটা নৃশংসতম হত্যাকাণ্ড। সন্ন্যাসী তারা গেরুয়া পোশাক পরাই সন্ন্যাসী ছিল, তাদের পুড়িয়ে মারাটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এইরকম একটা অপরাধ যারা ঘটিয়েছে অথবা তার পেছনে যারা ছিল তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি। আনন্দমার্গ নিয়ে সেটা অনেকগুলো আই উইটনেস আছে। কেন এদের মারা হলো? বহু মানুষ দাঁড়িয়ে দেখলেন যে কি করে কিছু মানুষকে পুড়িয়ে মারা যায়। কতগুলো লোককে নির্মমভাবে পুড়িয়ে মারা, যে পুড়িয়ে যারা মারল তারা সাধারণভাবে একটি সুস্থ মস্তিষ্কের মানুষ, ওইভাবে মানুষকে পুড়িয়ে মারবে এটা ভাবনাই আনা যায় না। দুজন দিদি, সন্ন্যাসিনী দিদি, এদের ধরে নিয়ে গেছিল, সঙ্গে দুজন বাচ্চা ছিল, হোমের বাচ্চা। তো তাদেরকে ছেলে ধরা বলে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে গেছিল। আর সেখানে থানায় শচীন সেন বসেছিল, তৎকালীন সিপিএমের বিধায়ক, এবং সে ছেলে ধরা হাতে নাতে ধরা পড়েছে, এদের অ্যারেস্ট করতে হবে। এখানকার লোকাল যে এমএলএ শচীন সেন ছিল, সে তার কমরেডদের নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করছে, এবং মিটিংয়ে বলছে যে আনমার্গের নাম নিয়েই বলছে এরা ছেলে ধরা। এই ছেলে ধরা একটা হাওয়া তুলে দেওয়া। এই ঘটনার আগে কোথাও কারো ছেলে ধরা পড়েনি, কোথাও কোনো ছেলে হারিয়ে গেছে আনমার্গে নিয়েছে তাও কেমন কোনো ডকুমেন্ট নেই। বাচ্চা মেয়েটার ছেলে একটু বড়, তো ও হিন্দিতেই বলতে আরম্ভ করছে, না আমি এই দিদির কাছে ছোটোর থেকে আছে। কেউ বলছে কি এর ভিতরে বাচ্চা আছে, ওর ভিতরে বাচ্চা আছে। আমার একটু রাগ উঠলো, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি, তো রাগ উঠলো। আমি তখন বলছি কি এর ভিতরে কি গাছের ভিতরে কি বাচ্চা থাকে, না ব্যাগের ভিতরে কেউ বাচ্চা নিয়ে আসে। পুরুলিয়ার গড় জয়পুরের মহারানী প্রফুল্ল কুমারী দেবী আনন্দমার্গ আশ্রমের জন্য জমি দান করেছিলেন 1962 সালে। আর এখানকার বিডিও, এখানকার পুলিশ মহল সবাই নিয়ে এই 1967
5ই মার্চ ওরা আক্রমণ করে আনন্দনগরের উপর। 5 জন সন্ন্যাসী সেই আক্রমণে মারা পড়ল। অনেকটা ইঞ্জুরিও হয়েছে, ইঞ্জুরির লোক তো আরও। ধারাবাহিক আক্রমণের শুরু পুরুলিয়ায়। আক্রমণের চোরা স্রোত চলতেই থাকে। এরা এই 5 জন যে সন্ন্যাসী এখানে তাদেরকে নৃশংসভাবে এখানে হত্যা করেছিল। কিন্তু এই বাড়িতে আচার্য অনির্বাণ ব্রহ্মচারী এই প্রজেক্টটা দেখাশোনা করতেন এবং এই বাড়িতে থাকতেন। 1995 সালে এইরকম সাহেরপাড়া এই অঞ্চলের সিপিএম তারা এখানে এই আমাদের ব্রহ্মচারীকে নৃশংসভাবে এই ঘরের মধ্যে রেখে বেঁধে খুন করেছিল। তখন তো আমাদের প্রচণ্ড র্যান্ডাম শত্রুতা করছে সিপিএমের, দাপট ছিল প্রচণ্ড। তো তখনই ওরা বেছে বেছে এই সন্ন্যাসীদিকে মারো, এই একটা প্ল্যানিং ছিল ওদের। তখন ওরা ওই কিছু লোক আসে, ওইখানে ধরেই ওকে চান করতে নেবেছে। সেই ইতিমধ্যে তাকে ওকে চেপে জলে ডুবিয়ে প্রেসার দিয়ে মেরে ফেলে। রাধু সোরেন ডামরুঘুটুর কোটশিলা থেকে আসছিলেন, ঠিক এই সন্ধ্যা সূর্য ডোবার টাইমে এইখানটাই থেকে ওনাকে কিছু দুষ্কৃতিকারী মানে সিপিএমের গুন্ডারি লোকে ধরে টেনে হিঁচড়ে ওইখানে নিয়ে গিয়ে ওইখানে ওকে কুচিয়ে খুন করেছিল। ওই ছটকা গ্রামের ওইখানে একটু ফাঁকা জায়গাতে ওদিকে জিপকে আটকিয়ে দেয় এবং আটকেওয়ার পরেই ওইখানে হামলা চালায় র্যান্ডাম করে। তারপর ওদিকে ধরে নিয়ে একটু বাড়িতে গিয়ে লুকিয়ে একদম কুপিয়ে হত্যা করে। ওদিকে হত্যার বিরোধিতা করেও সাধুদের নিরস্ত্র করা গেল না। 1978 আনন্দমার্গ আশ্রমের প্রধান কার্যালয় হিসেবে গড়ার কাজ শুরু হয় তিলজলায়, একেবারে সিপিআইএম এর প্রভাবিত এলাকায়। ইট, বালি, সিমেন্ট লোপাট হতে থাকল। ড্রেনের কালভার্ট ভাঙা হলো বারবার। সিপিআইএম এর রাজ্য কমিটি থেকে প্রকাশিত হল, এই বিপদ রুখতে হবে। লেখক প্রমোদ দাশগুপ্ত। আধা ফ্যাসিস্ট শব্দ দুটি যোগ করে প্রমোদ দাশগুপ্ত এই বইতে লিখেছিলেন। প্রকাশ, স্বেচ্ছাসেবীদের নরহত্যা সহ হিংসাত্মক কার্যকলাপে শিক্ষিত করা হয়। আনন্দমার্গীদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করলে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায় যে এই সংগঠন বিদেশি প্রতিক্রিয়াশীলদের সাহায্য সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এদের কার্যকলাপ অনেকেরই অজানা। এরা ধর্ম সমাজসেবার আড়ালে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করছে তার মধ্যে দিয়ে এরা উগ্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। 1982 সালের 1 জানুয়ারি আমি তখন এখানে ওই গেটের সামনাসামনি আমি এমনি দাঁড়িয়েছিলাম সকালের দিকে, আর হৃদয় নামে একজন আমাদের ভলেন্টিয়ার ছিল, সে গেটে ছিল। বাবলু বলে একটি লোক এবং বেশ কিছু ওর সাথী, তারা ওই গেটের বাইরে দাঁড়িয়ে বলছে যে আমাদের ছেলে হারিয়েছে একটা, আমরা ভেতরে যাব। তখন দরজাটা ছোট গেট যেটা আছে সেটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঢুকে ওরা লাঠি দিয়ে ওই হৃদয় যে ভলেন্টিয়ার ছিল তাকে মেরে ফেলে দিল, পড়ে গেল ওখানে। ওটা বাবলু। তো বাইরে থেকে বোম চার্জ করলো, তো অন্ধকার হয়ে গেল, দেখা গেল। তো আমি ভয় পেয়ে গেলাম তখন। কোনো বাচ্চা পেয়েছিল যে খুঁজতে? না, ওটা তো অজুহাত, ঢোকার জন্য বলতে হয়। আমাকে রড দিয়ে লাঠি দিয়ে 3-4 জন মারতে শুরু করলো। তো এইখানে এখন গর্তগুলো সব হয়ে আছে। কঠোর সতর্কতা সম্বন্ধে সজাগ করতে ডাকা হলো নাগরিক কনভেনশন। 30 এপ্রিলের প্রায় মাস তিনেক আগে, 6 ফেব্রুয়ারি 1982 শনিবার বিকেল 5টা, সভাস্থল তিলজলা পিকনিক পার্ক, আনন্দ আরতি হল। প্রচারপত্রে লেখা হল, বৈদেশিক শক্তির সহায়তায় দেশীয় প্রতিক্রিয়াশীল ব্যক্তি সমাজ ও রাজনৈতিক জীবনে চরম অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রত। প্রতিক্রিয়াশীল চক্রের মধ্যে আনন্দমার্গ অন্যতম। আমরা মনে করি সাধারণ মানুষের সামগ্রিক স্বার্থে আনন্দমার্গীদের এই সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রয়োজন। এই প্রচারপত্রে 117 জন আবেদনকারীদের মধ্যে ছিলেন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়, সত্যসাধন চক্রবর্তী, সন্তোষ মিত্র, বিধায়ক শচীন সেন, ক্ষুদিরাম ভট্টাচার্য, গঙ্গাধর নস্কর সহ কান্তি গাঙ্গুলির নাম। প্রচারপত্রটি প্রকাশিত হয়েছিল বাবলু চক্রবর্তীর নামে। 8 ফেব্রুয়ারি 1982-তে সিপিএমের রাজ্য কমিটির মুখপাত্র গণশক্তিতে বক্তৃতারত সাধনগুপ্তের ছবিসহ উপস্থিত শচীন সেন,
সন্তোষ মিত্র এবং অন্যান্য কনভেনশনে উপস্থিত সিপিএম নেতাদের ছবি ছাপানো হলো রিপোর্ট সহকারে। রিপোর্টে লেখা হলো, কনভেনশন থেকে আহ্বান জানানো হয় এলাকার আনন্দমার্গীদের কার্যকলাপের প্রতিবাদে প্রতিরোধে এগিয়ে আসার। বিনা বাধায় যদি এদের কার্যকলাপ চলতে দেওয়া হয় তবে ভয়াবহ দিন আসতে পারে। ক্রমবর্ধমান এই অশুভ তৎপরতায় এলাকার মানুষ সচেতন হচ্ছেন, উপলব্ধি করছেন এদের বাধা দিতে হবে। তাই এই কনভেনশন শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলার জন্যে। কিন্তু প্রতিরোধের রূপরেখা ঘোষিত হল না কনভেনশনে, অজ্ঞাতে থেকে গেল। 30 এপ্রিল 1982 তিলজলা আশ্রমে আনন্দমার সাধুদের বাৎসরিক ধর্ম সম্মেলন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসিনীরা আসবেন আশ্রম প্রাঙ্গণে। অন্যদিকে আর এক প্রস্তুতি চলছিল সবার অলক্ষ্যে, বন্ডেল গেট, বিজন সেতু। আগের দিনে সন্ধ্যাবেলা এই পাড়াতে আর কি ওই ক্যাডাররা সব স্লোগান দিতে দিতে গেল, ছেলে ধরা করে, মানে তল্লাড়ি ওরা চেঁচালো যে সাবধান, ছেলে ধরা এসছে আগের দিন। তখনও ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস তৈরি হয়নি। হাওড়া স্টেশন থেকে ট্যাক্সিতে আরোহী সাধুরা সদ্য জেগে ওঠা কলকাতার নরম স্পর্শ নিয়ে পৌঁছলেন বিজন সেতু আর বন্ডেল গেটে। সেই ব্রাহ্ম মুহূর্তে সারা বিশ্ব দেখল প্রাচ্যের ঐতিহ্য ভারতীয় ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত হতে, দেখল হিংস্র সাপদের তীক্ষ্ণ দাঁত নখ সম্মিলিত ভয়ঙ্কর কুৎসিত পদক্ষেপ। প্রায় 15-20 জন ইয়ং ছেলে লাঠি সোটা নিয়ে ওখানে আটকে দিল আমাদের। সঙ্গে সঙ্গে বলছে যে তোমরা গাড়ি থেকে বেরো। আমরা তো বেরোচ্ছি না, তখন টাইনে একদম গেট খুলে ট্রেনে আমাদের বের করে মারা শুরু করলেন। আমাকে ধরেছিল, আমি ঝটকা মেরে আমি রেল লাইন ধরে দক্ষিণ দিকে দৌড়চ্ছিলাম। আমাকে আবার ধরে ফেলে রড দিয়ে বাড়ি মারলো। পরবর্তী আমার গায়ে পেট্রোল ঢেলে ওরা আগুন ধরিয়ে দিল। কমলেশ্বরানন্দ অবধূতকেও ওই রেল লাইনের উপরে মাথা ফেটে দিল সেই ইট দিয়ে। মাথা ফাটার পরে সে তো মারা গেল, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল এবং ওদিকে দিদিদের ধরে পিটাচ্ছে। পিছন থেকে লোকগুলো আসছে, আবার একটু কখনো কখনো উঁচু খুঁজু আছে না, ওইখানে আবার ধরে তা কখন আমার ড্রেসটা পিছন থেকে আমার ড্রেসটা পুরো ছিঁড়ে দিয়েছে। তারপর কখন আমার ব্যাগ, আমার এমনি পার্স ছিল, ওর মধ্যে টাকা পয়সা সব ছিল, কখন নিয়েছে। আমার চশমাটাকে ভেঙে দিয়েছে। তখন আমাদের পিটিএ ছিল, তখন অনেক মহিলারা কাঠের সব ওই ডান্ডা ফান্ডা নিয়ে, কাঠের ওই মুগুর ধরনের কিছু নিয়ে পিটিয়েছিল। আধমরা অবস্থায় পেট্রোল ঢেলে ওদের আগুন জ্বালিয়ে দেয়। দেখছি যে একজন দিদিকে আগুন লাগাচ্ছে রেল লাইনটার জাস্ট কোণে, রাস্তার উপরে। তো তারপরে যখন আমার দিকে এসছে তখন আমাকে তারা এইভাবে মেরে টেরে ফেলে দিয়েছে নিচে। বন্দেল গেটে ছিলাম আমি। একজনকে তো লাঠি দিয়ে যে মারলো, সে দর করে মুখ দিয়ে রক্ত পড়া শুরু করলো। ওখানে ইটের গাদা করা ছিল, কিছু ইটের গাদাতে পোড়া ইটটা মেরে দিল থাপা করে, তারপর ফেলে আবার লাঠি দিয়ে মারা শুরু করলো। उसके बाद उसको आयरन रॉड से मारा, उसके बाद पेट्रोल डाल करके जला दिया। এই ধরে টানছে, মানে যা তা শুরু করে দিল, মানে এই লোহা রড দিয়ে মারছে, জুতো দিয়ে মারছে। আর তারপরে মারতে মারতে আমাদের লাইনের এদিকে আবার নিয়ে এলো। আমাদেরকেও বলছে যে এখন আধমরা হয়ে গেছে, তাদের পেট্রোল ঢেলে দাও। তারপর এইবার এদের নামিয়ে কল থেকে সব নিয়ে চল পার্টি অফিসে, সিপিএম পার্টি অফিসে নিয়ে চল, এদেরকে একটাও ছাড়া হবে না। আমি বললাম ভাই সামনে থানা আছে, তুমি এদের পার্টি অফিসে নেবে, তুমি থানায় চলে দিয়ে দাও। থানায় দাও, বলে কিসের থানাটা না, আগে পার্টি অফিসে নিয়ে যাবো তারপরে কোনো ব্যাপার। তখন থেকে এই কথা বলতে বলতে এরা মারপিট আরম্ভ করে দিল। যে যেভাবে পারে সেভাবে মারতেছে, কেউ রড দিয়ে, কেউ পেট্রোলের আনতেছে, ডিজেল আনতেছে, কী জার্কিন দিয়ে আনতেছে, আইনে ওখানে ঢালতেছে, গায়ে ঢালতেছে। এই বিজন সেতুর ওপর থেকে নেমে স্টপিংয়ের গোড়াতেই ঘটেছে, আমার ঠিক বাড়ির সামনে নয়, ওই স্টপিংয়ের গোড়াতেই গাড়িগুলো থামিয়ে আর ওই সব গেরুয়া পরা
সাধু তাদের সব পেটাচ্ছে, পিটিয়ে পিটিয়ে ওখানেই প্রায় পরে পেট্রোল ঢেলে মেরেই দিল, পুড়িয়ে দিল, এইসব করলো। মানে তল্লাটের লোক যারা সকালবেলা বাজার করতে গেছে প্রত্যেকের হাতে থলে গিয়েছে, দেখেছে। শচীন সেন তখনকার সময়ে বালিগঞ্জ কেন্দ্রের বিধানসভার সদস্য, বিধায়ক। এত ব্যাপকভাবে যে আমাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছে বা নিজেদের ক্যাডারদেরকে খেপিয়ে তুলেছে, অতটা আমাদের ধারণা ছিল না। শচীন সেন এমএলএ ছিল, তারই আমলে তো হয়েছে। সেই মেন অর্গানাইজার সেই, এটা তখন বহুল প্রচারিত। তবে পার্টির ভয়ে তো কেউ কথা বলতো না। না, বিরামহীন প্রস্তুতির পর জনগণের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের শেষে অনেকেই সেদিন চায়ের কাপে মানুষ পোড়ার গন্ধ আস্বাদন করেছিলেন। সেদিন বিচলিত হয়ে পথে নেমেছিলেন, নৃশংস ঘটনার নিন্দা করেছিলেন আশাপূর্ণা দেবী, মৈত্রেয়ী দেবী, শৈবাল গুপ্ত, অন্নদাশঙ্কর রায়, অম্লান দত্ত, অতীন্দ্রমোহন গুণ, গৌরকিশোর ঘোষ, নির্মল ভট্টাচার্য, সৌমেন বসু, বিনয় দাশগুপ্ত, সত্যজিৎ রায়। কিন্তু বিক্ষোভ দানা বাঁধতে পারল না। এই ঘটনার পেছনে কারা ছিল, এবং একটা বিষয় তো স্পষ্ট, যেই থাকুক না কেন সরকার বা সরকারি মদতপুষ্ট লোকেরাই ছিল। শান্তিপুরে কৃষকদের ওপর গুলি চলল, তখন আপনার ওই মেটে বুরুজের ঘটনা ঘটলো, ওই ডেপুটি কমিশনার মেহেরা বোধহয়, নামটা ভুলে গেছি আমি, সেই লোকটিকে মেহতা অ্যান্টি সোশ্যালরা খুন করলো, সবাই জানে, ধরা পড়লো, লালবাজারে সেই লোকটা মারা গেল, অর্থাৎ যাতে সে ফাঁস না করতে পারে। গঙ্গাধর বাচ্চা ওসি গঙ্গাধর বাচ্চা, আপনি খেয়াল করুন তখন প্রত্যেকটা স্টেপ এগুলো হচ্ছে, এবং বিরোধীরা তখন ক্লিবো, মেরুদণ্ডহীন, তাদের কোনো দাঁড়াবার জায়গা নেই। সিপিএম রিভিশনিস্ট হয়ে গেছে। এরা দেখো, ওরা গোড়া থেকেই কিন্তু পরিষ্কার করে চিহ্ন দেখাতে দেখাতে এসেছেন যে আমরা কোনো আপত্তি বরদাস্ত করব না। এরা যদি বেআইনি কাজ করে তার জন্য আইন আছে, তা দেখার জন্য প্রশাসন আছে, সরকার আছে, বিচার ব্যবস্থা আছে। তার বাইরে গিয়ে এই যে নির্মমতাটা দেখানো, মানে এইটা কিন্তু সাধারণ মানুষকে একটা সিগন্যাল পৌঁছে দেয়া যে তুমি আমার বিরুদ্ধচারণ করলে পরে তোমার এই পরিণতিটা হতে পারে। যে থানার ওসি করছিল, সমস্ত ফাইল তৈরি করছিল এই হত্যাকাণ্ডকে মানে বিচারে ফেলার জন্যে, সে পর্যন্ত খুন হলো। সেদিন আনন্দমার্গ প্রচারক সংঘ সোজাসুজি সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলে 5টি মামলা করেছিল। এফআইআরে যে সমস্ত সিপিএম নেতাদের নাম দায়ের করা হয়েছিল, পুলিশ তাদের নাম বাদ দিয়ে দেয়। গ্রেপ্তার হন ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, দোকানদার, পথচারী, যারা ঘটনার সঙ্গে আদৌ জড়িত ছিলেন না। বামফ্রন্ট পুলিশের এমন প্রহসন দেখে আনন্দমার্গীরা নিরুৎসাহ হয়ে সরে আসেন। তখনই সাক্ষী দিতে পারবো যদি আপনারা কান্তি গাঙ্গুলি থেকে শুরু করে অন্যান্য আরও যারা আছে, শচীন সেন, মিচকে বাবলু, যে মেইন ওখানে স্পটে ছিল, যে নেতৃত্ব দিয়েছিল ওদের তখনকার ক্যাডার, আর গৌরপদ বাগচি, চিন্ময় হাজরা, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তাদেরকে আপনারা ইনক্লুড করুন। পুলিশ তো করলই না। তার ফলে কি হলো, আমরাও সাক্ষী দিতে গেলাম না। আলিপুর কোর্টে একদিন সাক্ষী দিতে গেছিলাম হাইকোর্ট থেকে। তা আমি বলেছিলাম যে এরা তো প্র্যাকটিক্যালি কিছু জানে না, এ তো বাজারেরা মাছের ভাতটার বয় দেখেছি মাথায় করে, এদের ধরে আনার কোনো যুক্তি নেই। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সাংবাদিকদের জানালেন, 30শে এপ্রিলের ঘটনায় তদন্ত কমিশন হবে। পশ্চিমবঙ্গ দেখেছে তদন্ত কমিশনের নামে বারবার কিভাবে মানুষের বিক্ষোভকে নিষ্ক্রিয় করে দেবার কৌশল। 6 মাসের মধ্যে দেব কমিশন বসিয়ে তদন্তে ইতি টানা হলো। আনন্দমার্গীদের যেভাবে পুড়িয়ে মারা হয়, তারপর আরও যেসব নানান ধরনের সব নারকীয় ঘটনা ঘটেছে, যারা এইসব ঘটনা ঘটিয়েছিল
দলের তরফ থেকে তাদের কাউকে কিন্তু আজ পর্যন্ত গায়ে কোনো আঁচড় লাগেনি। তারা বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে এবং এরা তারা উৎসাহিত হচ্ছে আরও এই ধরনের ঘটনা ঘটাতে। তো সেটা এবং বিজন সেতুর যে ঘটনা সেটা সম্বন্ধে বিশেষ করে উল্লেখ ছিল। তো তাতে জ্যোতিবাবু খুবই ক্ষিপ্ত হন। এডিটোরিয়াল ওটা ছিল আনএন্ডিং ভায়োলেন্স, স্টেটসম্যানের এডিটোরিয়াল আনএন্ডিং ভায়োলেন্স। হ্যাঁ, তো তাতে উনি খেয়ে বলে আমি দেখে নেবো, মানস ঘোষকে দেখে নেবো। উনি আমাকে চিনতেন, বিলক্ষণ চিনতেন। ইরানিকে দেখে নেবো আর স্টেটসম্যানকে দেখে নেবো। তো উনি সেই দেখে নেওয়ার এর থেকেই উনি মানহানি মামলা করেন প্রায় 6 কোটি টাকার। কিন্তু মামলাতে তো উনি গোহারা হারেন। The letter I wrote to DM about the meeting in Minister Chamber, I clearly mentioned the behavior of this fellow MLA Khudiram Bhattacharya clearly tells me that he is going for a major operation. চাইল্ড লিফটের ডাউট করে মেরে দিয়েছে লোকেরা, খেপে গিয়েছিল। দিস ওয়াজ আফটার থট। ओरिजिनल प्लानिंग में 5 से 6 लोग मार गए। आई गॉट द प्लानिंग, आई गॉट द रिपोर्ट फ्रॉम द ओसी कस्बा, सर 5-6 लोग मोरे जितते पारे। आई टोल्ड डियर रानू घोष ছিল ডিয়ার, রানু ঘোষ she actually aided and abetted the killing of these people। হ্যাঁ, বললেই হয়ে গেল। দ্যাট ওয়াজ আ স্টক রিপ্লাই, বললেই হয়ে গেল। আপনি কালকার ছোকরা, কতদিন চাকরি হয়েছে আপনার? দ্যাট ওয়াজ আ স্টক রিপ্লাই। আপনি কি বুঝেন ওয়েস্ট বেঙ্গলকে? ম্যাম আমাকে বুঝতে হয় না, কিন্তু যেভাবে পাতা দিচ্ছেন তো এরা কিছু করে দেবে। হ্যাঁ, করে দেবে, হয়ে যাবে। আমি আছি তো। 17 লোক 18 লোক মরে গেল, ফর নাথিং মরে গেল, হঠাৎ মরে গেল। ডু ইউ বিলিভ ইট পসিবল ইন সিটি লাইক ক্যালকাটা? প্রি-প্ল্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার উইথ দ্য ব্লেসিং ফ্রম দ্য টপ। ইনি শের সিং, আইএএস অফিসার, ছিলেন অবিভক্ত 24 পরগনার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি জানতেন আনন্দমার্গী সাধুদের হত্যার পেছনের ইতিহাস। এও জানতেন এই হত্যার পেছনে কাদের মদত পরিকল্পনা ছিল। Kanti Gumuli was a general secretary who was the master behind on the spot. I have got a hunch, feeling that everybody knows it, that it is the hand of the top man. Since top man is involved, keep your mouth shut. 30 এপ্রিল ঘটনার প্রায় 3.5 মাস আগেই তিনি ঘটনার আঁচ পেয়েছিলেন। वो order का मेरे हाथ में आना, and it came to my hands only 2 days before I was released. Before I was released, 2 days before it came to my hands. I just wrote it, rejected it, returned the file to him. And you didn't know that ये होने वाला है? कौन सा? I knew it fully well, ये होने वाला है। कि with certainty कि 18 लोग मरेगा। ना 18 नहीं, but I knew 10-12 मरेगा। This much I knew। 10-12 लोग मरेगा। DM को मिनिमम 5-6 आदमी मरे যেতে পারে। না, বলি হয়ে গেল আপনার কালকে ছোকরা সালা। After 30th April, 1st May, যখন it was reported all over world, I coming down, I went into her chamber. मैम कैसा रहा? আমি তো বলেছিলাম 5-6টা কত হলো? এই যান আপনার চাটা খান। জাস্ট সামবডি থ্রেটেন মি। এটা বললে গেলে কিন্তু অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে পড়ে যাবে। এটা বললে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে পড়ে যাবেন আপনি। স্যার, ইট ইজ পার্ট অফ দ্য অফিসিয়াল ডিউটি টু প্রি প্ল্যান অ্যান্ড মার্ডার 17 লোক ही। ইট ইজ নট পার্ট অফ মাই অফিসিয়াল ডিউটি। অফিসিয়াল সিক্রেটসে পড়বে যখন অফিসিয়াল ডিউটি পার্ট হয় তো। 17 লোককে মার্ডার করা কি পার্ট অফ দ্য অফিসিয়াল ডিউটি? কোথায় লেখা আছে? কোন লাতে লেখা আছে? They have been going to that extent. তার ফলস্বরূপ শের সিংকে বদলি হতে হয় তৎক্ষণাৎ। 1993 সালে তিনি এবং তার স্ত্রী বাবরের উপরে গবেষণা করে সৌদি আরবের শ্রেষ্ঠ পুরস্কার 1.5 কোটি টাকা মূল্যের কিং ফয়সাল পুরস্কার লাভ করেন। কেন্দ্রীয় সরকার পুরস্কার নিতে অনুমতি দিলেও রাজ্য সরকার অনুমতি দেয়নি। 1994 সালে তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেন। তিনি অভিযোগে জানিয়েছিলেন চাকরির গোপনীয়তার শর্তে সবকিছু প্রকাশ করতে পারছেন না, কিন্তু আনন্দমার্গী হত্যার পরিকল্পনা তথ্যসূত্রগুলো তিনি উল্লেখ করেছেন। सी ऐसे पुलिस से ए तुम 10 लड़का वहाँ जाओ, तुम 5 लड़का वहाँ जाओ। With the finger he moved the killer square. Kanti Gumuli, he is the minister now. Yes. He was the person. The first petition he wrote. Which petition? Petition, which came to me on 16th of January. Then I got the first center. Was written in Bangla by this fellow. कांति गंगुली का लिखा हुआ बंगला 16 जनवरी को मेरे पास पिटीशन आया। पिटीशन was handed over to me by DM, Ranu Ghosh. It is a very rare thing that he summons the DM
एक चिट्ठी देता है ऐसे कि छह सिंह इसके बीच में एक चिट्ठी है, देखो वो क्या कर रहा है नंद मार्गी, उसमें हल्ला कर रहा है, तुम उसको जाके देखो। बाई हैंड आई विल डिलीवर दिस लेटर, बाई हैंड। द फर्स्ट डाउट आई गॉट, petition is written in Bangla. I did not know how to read it at that time. It was signed by Minister Land Agriculture Vinay Chaudhary. Signed means initialed on top. No, he gave the order. What is to be done? He gave the order, but did not sign it. I got the second doubt. साला ये तो पूरा ही 2 मिनट लगता है। তিনি জানাচ্ছেন আজকের সন্তোষপুর স্টেডিয়াম তার সংলগ্ন 14.3 একর জমিটি ছিল রানী রাসমণির উত্তরাধিকারী অসিত নাথ দাসের। তিনি ভেস্টেড ল্যান্ড ঘোষণার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন। এ খবর পৌঁছে যায় সিপিএমের কাছে। অযোধ্যার হনুমানগড় মন্দির ট্রাস্ট তারা জমিটিতে আশ্রম করবার জন্য আগ্রহ প্রকাশ করে। উদ্দেশ্য গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ ভক্ত সাধুরা যখন কলকাতায় আসেন তখন তাদের বিশ্রামস্থল হিসাবে আশ্রম গড়ে তোলা। যেহেতু এই জমিটি হাইকোর্টে বিচারাধীন, তাই জমি দখলের বিরুদ্ধে 19 জানুয়ারি 1982-তে 144 ধারা জারি করেন শের সিং। Shouting at the top of his voice, trembling with anger. আমি দেখে নেব 10,000 লোক নিয়ে ওখানে ঢুকবো, জমি দখল করব, হাউ ইউ স্টপ ইট আই উইল সি টু ইট। তখন সুনীল চক্রবর্তী 2রা ফেব্রুয়ারি 1982 অতিরিক্ত জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ম্যাজিস্ট্রেট রানু ঘোষের কাছে চিঠি দেন। তখন জেলা ম্যাজিস্ট্রেট রানু ঘোষ সুনীল চক্রবর্তীর চিঠি গ্রহণ করার পর শের সিংয়ের জারি করা নির্দেশ বাতিল করে দেন। তারিখ ছিল 9 ফেব্রুয়ারি 1982। কান্তি গাঙ্গুলি তখন মন্ত্রী হননি, কাউন্সিলর ছিলেন, আর ছিলেন 72টি ক্লাব সংগঠন নিয়ে গড়া পূর্ব যাদবপুর অন্তঃসংঘ সম্মিলনীর সাধারণ সম্পাদক। কান্তি গাঙ্গুলি 18 জানুয়ারি 1982-তে অন্তঃসংঘ সম্মিলনীর প্যাডে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে সংঘের বিবরণ ও কর্মকর্তাদের নাম উল্লেখ করে লেখেন, জমিটি ভেস্টেড, এটি বিক্রি করে দেবার চক্রান্ত চলছে, এই জমিতে স্টেডিয়াম করবার অনুমতি দেওয়া হোক। চিঠিতে কান্তি গাঙ্গুলি কারা জমিটি কিনে নিতে চাইছে সে বিষয়ে কোনো ব্যক্তির নাম বা সংস্থার নাম উল্লেখ করেননি। কিন্তু জ্যোতি বসু ওই চিঠির ওপর ডান দিকে আনন্দমার্গের নাম উল্লেখ করে লিখলেন, I mentioned this case to the Land Reform Commissioner. I do not know what has been done. This must be expedited as the Anandamargis are carrying on transaction illegally and occupying land. চিঠির তারিখ ছিল 20 জানুয়ারি, চিঠির নম্বর CMSP 132। I am the first officer in West Bengal to refuse to carry out the order of the Chief Minister. हम नहीं मानेंगे इसको। हम स्पॉट इंक्वायरी किया, I found nobody was buying piece of land from that or occupying it. I told them, show me the evidence. रजिस्ट्री करेगा तो डॉक्यूमेंट्री एविडेंस तभी बाई करेगा piece of land को। तो I asked those guys, ना আমরা শুনেছি, তোমরা কোথা থেকে শুনলে? As ADM, I have got only one duty to charge maximum or reasonable revenue for the government. এই তো, when you buy or sell the piece of land, I can't stop man buying or stop from selling. Show me which piece of land they have bought. Nothing. হনুমানগড়ি योद्धा वाला महत्व के डाउट करिए और কথাবার্তা শুনিয়ে you lynch bloody 18 নন্দমার্গি। শের সিং প্রশ্ন তোলেন, 14 একরের উপর জমিতে মাত্র 4 একরের উপর স্টেডিয়াম তৈরি হলে বাকি জমি কার দখলে গেল? জমির মালিক অসিত নাথ দাসের সঙ্গে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকারের মামলা আজও হাইকোর্টে বিচারাধীন। বিজন সেতুতে 17 জন আনন্দমার্গী সাধুর হত্যার 2 বছর পর বামফ্রন্ট সরকার জমিটি অধিগ্রহণ করে। সন্তোষপুর স্টেডিয়াম তৈরি শুরু হয়। মৃত সাধুদের ভূত তাড়া করে বেড়াচ্ছে যত্রতত্র সিপিআইএমকে। দেশে বিদেশে এ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এমন অবস্থায় 1990 সালে আজকের মুখ্যমন্ত্রী সেদিনের তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দপ্তর থেকে 2টি পুস্তিকা প্রকাশ করা হল, আনন্দমার্গের কার্যক্রম, হিংসার ইতিহাস। কাল্পনিক ও সাজানো গল্পের বই দুটির বিরুদ্ধে আনন্দমার্গ সংগঠনের পক্ষ থেকে আচার্য কৃষ্ণেশ্বরানন্দ অবধূত, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সরস্বতী প্রেসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে 10 কোটি টাকার মামলা করেন। হাইকোর্টের বিচারক বই প্রচারের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেন। এরপর
কোর্টমুখ হননি সরকারি তরফের কেউ। মামলা আজও ঝুলে আছে। প্রকাশ্য দিবালোকে শহরের মধ্যে 17 জন সাধুকে পুড়িয়ে মারা হলো, একজন অপরাধীও শাস্তি পেল না। প্রকাশ করা হলো না দেব কমিশনের রিপোর্ট। আইন শৃঙ্খলা রক্ষক বামফ্রন্ট সরকার বারবার নৃশংস হত্যাকাণ্ডকে আড়াল করতে চাইছে। পশ্চিমবঙ্গে আর কতকাল এমন সব নৃশংস হত্যার কারিগরেরা আড়ালে থাকবে? কোন স্বার্থে, কার স্বার্থে? জবাব কে দেবে?